ক্যান্ডির পাল্লেকেল স্টেডিয়ামে রয়েছেন আমাদের সহকর্মী নাইয়ান বিন জসিম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাইয়ান, এবার একটা সুযোগ ছিল শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতার, সেটা আসলে হলো না। আরও একবার ব্যাটসম্যানদের ব্যর্থতা, বোলাররা তাদের কাজটা মোটামুটি তো ঠিকঠাকই করেছিল নাকি? রানের হার বাংলাদেশের এবং একটা গোল্ডেন অপরচুনিটি আসলেই ছিল বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার মাটিতে। এর আগে কখনোই বাংলাদেশ শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারাতে পারেনি, সবকিছুই আসলে ঠিকঠাক ছিল। বাংলাদেশ আজকে যদি দেখেন বোলিংটাও কিন্তু বেশ ভালো করেছে। শেষ 10 ওভারে মাত্র 63 রানে 4টা উইকেট তুলে নিয়েছে। যেখানে 300 রান প্লাস হবে মনে হচ্ছিল, সেখানে কিন্তু তাদেরকে 285 রানে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। বাট বাংলাদেশের যদি আপনি দেখেন ব্যাটিংটা একেবারেই পরিকল্পনা মাফিক কিন্তু হয়নি। যেরকমটা শুরু করার দরকার ছিল, হয়তোবা পাওয়ার প্লেটা আপনি যদি দেখেন শ্রীলঙ্কার সঙ্গে কাছাকাছি, শ্রীলঙ্কা খুব সম্ভবত 51 রান করেছিল 1 উইকেটে এবং বাংলাদেশ 55 রান 2 উইকেটে, কাছাকাছি একটা ছিল। বাট আপনি যদি দেখেন পুরো ম্যাচের সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে যখন বাংলাদেশ মিডল ওভারে ব্যাটিং করে। সেখানেই বাংলাদেশ আসলে একেবারেই ব্যর্থ হয়ে গেছে এবং শ্রীলঙ্কা সেখানেই কিন্তু আসলে জিতে গেছে। বাংলাদেশ মিডল ওভারে 127 রানে 7টা উইকেট হারিয়েছে, যেখানে কিনা আসলে শ্রীলঙ্কা 171 রানে মাত্র 2টা উইকেট হারিয়ে তারা 171 রান তুলতে পেরেছিল সেই মিডল ওভারে। বাংলাদেশ 60%-এর মতো ডট বল খেলেছে। তাওহিদ হৃদয় বেশ ধীরে স্থিরে দেখে শুনে খেলছিলেন, বাট ফিনিশিংটা শেষ পর্যন্ত আসলে তিনি দিতে পারেননি। এবং মেহেদী হাসান মিরাজের সঙ্গে যে পার্টনারশিপটা হয়েছিল, খুব সম্ভবত সেই পার্টনারশিপটা যদি আসলে একটু বড় হতো, আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে বাংলাদেশ হয়তোবা ভালো অবস্থানে থেকে জয়ের কাছাকাছি বা জয়টাও তুলে নেওয়া হয়তোবা সম্ভব ছিল। বাট যেটা বলছিলাম ফাহিম, যে পরিকল্পনার যে ছাপ সেটা কিন্তু একেবারে অস্পষ্ট ছিল, অর্থাৎ একেবারে পরিকল্পনার ছাপ ছিল না। বাংলাদেশ বিগ ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে আসলে ঠিক যে ধরনের ক্রিকেটটা খেলা দরকার ছিল আমার কাছে মনে হয় ছিল না সেটা। পুরো সিরিজে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারেই হতাশ করেছে। 3টা ম্যাচেই যদি আপনি দেখেন বাংলাদেশ কিন্তু 50 ওভার ব্যাট করতে পারেনি। আজকে 39 ওভার 4 বা 5 বল খেলেছে। এর আগের ম্যাচটাতে 35, যেটাতে হেরে গেছে বাংলাদেশ, সেখানে 35 ওভার 5 বলের মতো খেলেছে। অর্থাৎ 50 ওভারের ফরম্যাটে বাংলাদেশ 50 ওভার খেলাটাই শেষ করতে পারছে না। এটা কিন্তু আসলে কনসার্নের জায়গা। এই সিরিজটাতে একটা জয় খুব দারুণ ছিল, দেখতেও ভালো লেগেছে এবং টিম স্পিরিটটাও কিন্তু দুর্দান্ত ছিল। সেখান থেকে বাংলাদেশ আসলে এই সিরিজটা জিতবে সেই প্রত্যাশাটা আসলে তৈরি হওয়াটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু শেষ ওয়ানডেতে আমরা সেই স্পিরিটটা কিন্তু ফাহিম দেখতে পাইনি, যেটা কিনা আসলে খুবই হতাশাজনক। এরকম একটা সুযোগ আসলে হাতছাড়া হয়ে গেল। নাইয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন আমাদের সাথে পাল্লেকেলে স্টেডিয়াম থেকে, এবং তার কাছ থেকে আমরা শুনছিলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে ম্যাচ নিয়ে। ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ার, সে কারণেই বারবার ছিটকে গেছেন দল থেকে, কিন্তু একজন তাসকিন আহমেদ বারবার ফিরে আসেন, ফিনিক্স পাখির মতো পারফর্ম করছেন, দলের জন্য রাখছেন ইম্প্যাক্ট। কিন্তু আনপ্রেডিক্টেবল ইনজুরির কারণে তাকে নিয়ে কি লং টার্মের প্ল্যান সাজানো যাচ্ছে? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। গুগল বড়ই বেরসিক। ইনজুরিটা যখনই কড়া নাড়ে দরজায়, সবার সামনে হাজির করে সেই পুরনো কান্নার ছবি। তারপর তো তাসকিন আহমেদের জীবনের গতিপথ পাল্টেছে বহুভাবে, আর সেই পরিবর্তনে চালকের আসনে থেকেছেন তাসকিন নিজেই। দেশের সেরা পেসারদের তালিকায় নিজের জায়গাটা পোক্ত করে ফেলেছেন অনেক আগেই, কিন্তু যেটা পাল্টায় না তার ইনজুরির কপাল। অ্যাথলিট মাত্রই তাসকিনের সেই কান্নার মর্ম বুঝবেন। স্রেফ একটা ইনজুরি শেষ করে দিতে পারে পুরো ক্যারিয়ারটাই, কিন্তু তাসকিন সেদিক দিয়ে হতে পারেন সবার আইডল। কারণ ধাক্কা খেয়ে উঠে দাঁড়ানোর প্রশ্নে টাইগার পেসার নিজেকে রীতিমতো নিয়ে গেছেন লেজেন্ডদের কাতারে। চলতি সিরিজে তার পারফরমেন্সের কথাই ভাবুন। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে সবশেষ ওয়ানডে ম্যাচে বোলিং করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সে যেন আরেক জনমের কথা। কিন্তু সেখান থেকে তাসকিন ফিরলেন, প্রথম ম্যাচে নিজের কোটা পূরণ করে তুলে নিলেন 4 উইকেট। ইকোনমিতে চাপে রাখলেন লঙ্কান ব্যাটারদের। পরের ম্যাচটায় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, তাসকিনের বিশ্রাম। শেষ ম্যাচে আবারও ফিরলেন, বোলারদের জন্য আহামরি কিছু ছিল না পাল্লেকেলের উইকেটে। সেখানেও 5-এর কম ইকোনমিতে তাসকিনের জোড়া শিকার।
এই ইকোনমির প্রসঙ্গ যখন আসলোই তখন ওভারঅল হিসেবটাও করে নিলে ক্ষতি কি। 2023 সালের জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত অন্তত ওয়ানডেতে 150 ওভার বোলিং করেছেন এমন পেসারদের হিসেবে তাসকিন টপ পারফর্মার। ওভারঅল ইকোনমি 4.88। টাইগার এই বোলারের পেছনে আছেন ম্যাট হেনরি, কাগিসো রাবাদা, জস হ্যাজেলউড, মোহাম্মদ সিরাজের মতো বোলাররা। তাই বলে রাখাই যায় আপাতত তাসকিন ভক্তরা কেবল তার সুস্থতা আর ইনজুরিবিহীন ক্যারিয়ারের প্রার্থনাই করতে পারেন। ব্যক্তিগত পারফরমেন্স থেকে শুরু করে ইম্প্যাক্টফুল বোলিং সবখানেই তাসকিন নিজের বাকি কাজটা সারতে পারছেন দারুণভাবেই। খালিদ জামিল, একাত্তর। বয়স ভিত্তিক ফুটবলের প্রতিটা ধাপ পেরোলেই একজন কিশোর হয়ে ওঠে জাত ফুটবলার। অনূর্ধ্ব-17 দল গড়তে বাফুফে শুরু করেছে 4 দিন ব্যাপী ট্রায়াল। কি পদ্ধতিতে হচ্ছে এই ট্রায়াল? একজন ফুটবলারকে চূড়ান্ত করতে কোন বিষয়ে দেওয়া হয় গুরুত্ব? অর্ণব বাপির রিপোর্টে বিস্তারিত। জাতীয় স্টেডিয়ামে সকালটা যেন একঝাঁক তরুণের কাছে স্বপ্নকে বাস্তবে রূপান্তরের গল্প। বৃষ্টি ভেজা সবুজ ঘাসে শুরু বাফুফের ট্রায়াল। অনূর্ধ্ব-17 দলে সুযোগ পেতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন এই কিশোররা। তরুণ এই খেলোয়াড়দের শারীরিক ফিটনেস, টেকনিক্যাল দক্ষতা ও গেম প্ল্যান পরখ করে দেখবে এলিট একাডেমির প্রশিক্ষকরা। 4 দিন ব্যাপী এই ট্রায়ালে ডাক পাওয়া ফুটবলারদের 2 ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে পরীক্ষা। বিকেএসপিতে অলরেডি ট্রায়াল আমরা সম্পন্ন করেছি, ওইখান থেকে প্লেয়ার আসছে এটা এবং প্রথম যে আমরা ডেভেলপমেন্ট কাম যেহেতু ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে হয়, আমি যেহেতু এলিট একাডেমির হেড এই হিসাবে আমরা ট্রায়ালটা সম্পন্ন করতেছি। প্রায় নিয়ার অ্যাবাউট 90 জন খেলোয়াড় আমরা এখানে আপাতত ট্রায়াল নিব 4 দিনে। ফুটবলার যখন ট্রায়ালে আসে তাকে কি প্রস্তুতি নিয়ে আসতে হবে এবং তার কোন কোন বিষয়গুলো আপনারা দেখবেন? ট্রায়ালটা হয় কিভাবে আসলে? অ্যাকচুয়ালি ট্রায়ালটা হয় তাদের বেসিক কীরকম আছে, তাদের কাছে ট্যালেন্ট কীরকম, তাদের আপনার পাসিং, ড্রিবলিং, হ্যাঁ, রিসিভিং, শুটিং, তারপরে এগুলো সব মিলে যা আছে বেসিক্যালি যে আমরা দেখি ওদেরকে, এবং ফিটনেস, তাদের লেভেলটা কি, তারপর রানিং স্টাইলটা কি, তারপরে উইদাউট বল, উইথ বল তারা কিভাবে খেলতেছে, তো এগুলো আমরা বিচার করি। আমাদের পয়েন্ট আছে, আমরা পয়েন্ট দিয়ে এটা বিচার করে তাদেরকে সিলেক্ট করি আর কি। ফরমেশন, পজিশনিং ও গেম রিডিং এর মতো কৌশলে রাখা হচ্ছে নজর। গুরুত্বপূর্ণ ফিজিক্যাল ফিটনেস, শক্তি, গতি ও সহনশীলতা একজন ফুটবলারকে এগিয়ে রাখে। মানসিক প্রস্তুতি বড় ফ্যাক্টর, যেমন চাপের মধ্যে খেলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাকিদের থেকে আলাদা করে। এই ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলাররা নিজেদের ভবিষ্যৎ ফুটবলেই গড়তে চায়। স্যাররা দেখতেছে যে কোন প্লেয়ারটা ভালো পাস অ্যাকুরেসি, তারপর বিল্ড আপ স্কিল, এগুলা দিকে বেশি নজর দিতেছে। আমি সিলেট থেকে এসেছি, আমি খেলাচ্ছি, আজকে ট্রায়াল দিলাম, অনেক ভালো লাগলো এবং আজকে ক্লিন শিটও ভালো হয়েছে। বগুড়া থেকে যাচ্ছি, আন্ডার-15 খেললাম। আন্ডার-15 থেকে একদম রাজশাহী জোনে, এখানে কোনো নাই, একদম যারা ভালো পারফরমেন্স করবে, ভালো খেলবে তাদেরকেই শুধু নেবে। অদম্য ইচ্ছাশক্তি আর সঠিক দিক নির্দেশনায় এখান থেকেই হোক শুরুটা। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের ভিড় শক্ত করবে এই 17 না পেরোনো ফুটবলাররাই। অর্ণব বাপি, 71। স্ট্র্যাটেজিক টাইম আউট শেষ। এবারে ফিফা ক্লাব বিশ্বকাপে ফাইনালে যাওয়ার মিশন। একদিকে ব্রাজিলিয়ান ক্লাব, অন্যদিকে ইংলিশ জায়ান্ট ফ্লুমিনেন্সের সামনে চেলসি। মেটলাইফ স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। কইনুর কণার রিপোর্ট। প্রিয় আঙিনায় যে সময়ে ফিরলেন থিয়াগো সিলভা, তখন বয়সটা পার করছে 40-এর কোটা। দলকে বাঁচাতে পরে নিলেন আর্ম ব্যান্ডটা। চমক দেখিয়ে রেলিগেশনের ভয় জয় করল ফ্লুমিনেন্স। সে ব্রাজিলিয়ান ক্লাব চাই ফিফা ক্লাব বিশ্বকাপে এসে আটকে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে, হারিয়েছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলানকে, শেষমেশ সৌদি চ্যাম্পিয়ন আল হিলালকে হারিয়ে পৌঁছে গেছে টুর্নামেন্টের সেমিফাইনালে। ফ্লুমিনেন্সের এই দিন বদলের নায়ক আর কেউ নয়, ব্রাজিলিয়ান লেজেন্ড মনস্টার খ্যাত থিয়াগো সিলভা। সিলভার এবারে ট্রিপ ফাইনালে ট্রেনে চড়ে বসা। ভাগ্যের কি ফের ইতিহাস গড়ার পথে ফেস অফে কিনা তারই প্রাক্তন। যে ঘরে কাটিয়েছেন 4টি সিজন, সেই চেলসির বিপক্ষে ফ্লুমিনেন্সের এবারের বিগ মিশন। মেটলাইফ স্টেডিয়ামে সিলভার মুখোমুখি আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এনজো ফার্নান্দেজ। গ্রুপ পর্ব থেকে নকআউট পর্ব ফিফা ক্লাব বিশ্বকাপে 5 ম্যাচে আনবিটেন থেকে সেরা চারে ফ্লুমিনেন্স। এর মধ্যে 3 ম্যাচে ধরে রেখেছে ক্লিন শিট। 3 জয়ের সাথে ব্রাজিলিয়ান ক্লাবটার আছে 2 ড্র। এদিকে
এদিকে ব্রাজিলিয়ান ক্লাবগুলো যেন পিছুই ছাড়ছে না চেলসির। লস অ্যাঞ্জেলসের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা ব্লুরা পরের ম্যাচে হেরে বসে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর কাছে। নকআউটে কোনো রকমে পালমেইরাসের বিপক্ষে জিতে নেয় ইংলিশ ক্লাবটা। সেমিতে ওদের সামনে আবারও ব্রাজিলিয়ান ক্লাব দিল কাটা তারের বেড়া। প্রথমবার ফেস অফে চেলসি আর ফ্লুমিনেন্স। ইংলিশ সাইডের বিপক্ষে 11 ম্যাচ খেলে 5 জয়ের বিপরীতে ফ্লুমিনেন্সের হার 5টা। ব্রাজিলিয়ান সাইডের বিপক্ষে 4 ম্যাচে 2 জয় 2 হার চেলসির। তবে শেষ 15 ম্যাচে 12টা জয় আছে চেলসির। এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 11 ম্যাচ অপরাজিত ফ্লুমিনেন্স। বিগ ম্যাচের আগে ফ্লুমিনেন্স থেকে ছিটকে গেলেন আল হিলালের বিপক্ষে স্কোরার হুয়ান পাবলো। তবে ফিরছেন দলের কি ডিফেন্ডার রেনে। ফরওয়ার্ড লাইনে লিড দেবেন জন অ্যারিয়াস। এদিকে ব্লু শিবিরও পাচ্ছে না তার সেরা একাদশ। হলুদ কার্ড দেখায় সাইড বেঞ্চে বসে গেছেন লেভি কলওয়েল আর লিয়াম। সাসপেনশন কাটিয়ে অবশ্য ফিরছেন মোয়েসেস কাইকেদো। এই ম্যাচে গেম চেঞ্জার হতে পারেন এনকুনকো আর পেদ্রো। কোহিনুর কণা, 71। বিশ্বের সেরা গোলকিপারদের একজন হলেও বড় ক্লাবে খেলার মতো ব্যক্তিত্ব নেই এমি মার্টিনেজের, এমন দাবি করেছেন সাবেক চেলসি তারকা উইলিয়াম গ্যালাস। সঙ্গে ট্রান্সফার মার্কেটে চেলসি এ গোলকিপারের পেছনে ছুটলে ভুল করবে প্রকারান্তে বুঝিয়ে দিয়েছেন। এমনটাই বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। শুধু মাঠের খেলা না, মাইন্ড গেমেও প্রতিপক্ষকে চাপে রাখতে ওস্তাদ তিনি। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়কদের একজন তো বটেই, পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার হিসেবেও কুড়িয়েছেন সুখ্যাতি। অ্যাস্টন ভিলাতে এমি মার্টিনেজের পারফরম্যান্সটাও টপ নচ। এমন প্রোফাইল থাকার পরেও এবার সাবেক ফরাসি ও চেলসি তারকা উইলিয়াম গ্যালাসের সমালোচনায় জুটল এই আর্জেন্টাইন গোলকিপারের কপালে। রীতিমতো দাবি করে বসলেন আর যাই থাকুক ব্যক্তিত্ব নেই এমি মার্টিনেজের। অ্যাস্টন ভিলা ছাড়ছেন আর্জেন্টাইন বাজ পাখি, সেটা পুরনো খবর। তাকে পেতে ট্রান্সফার মার্কেটে রেসে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো বড় ক্লাব। কান পাতলেই শোনা যায় এমন গুঞ্জনও। তবে মার্টিনেজ চেলসির জন্য আদর্শ গোলকিপার না, এমনটাই মনে করেন ব্লুদের সাবেক ফুটবলার গ্যালাস। এমনকি বড় ক্লাবগুলোতে খেলার জন্য যে ক্লাস থাকতে হয় এই আর্জেন্টাইন গোলকিপারের আছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে গ্যালাসের। আমি দুঃখিত, কিন্তু এমন একজন গোলকিপারের নাম বলুন যার প্রোফাইল এরকম ভালো অথচ গোল সেভের পর অশোভন ভঙ্গি করে নাচে। একজন গোলকিপারের নাম বলুন যিনি বড় ক্লাবে খেলেন কিন্তু গোল সেভের পর মার্টিনেজের মতো এসব করে। আপনি পারবেন না। এখানেই থামেননি সাবেক এই ফরাসি তারকা। এমন একজন গোলকিপারকে চেলসির দরকার আছে কিনা সে ব্যাপারে জানিয়েছেন নিজের মতামতটাও। চেলসির এমন একজন গোলকিপার দরকার যিনি মার্টিনেজের মতো ভালো বা সম্ভব হলে আরও ভালো কিন্তু ভিন্ন ধরনের। এমন একজন যিনি নিজের কাজটা নিঃশব্দে ও পেশাদারিত্বের সঙ্গেই করেন, মার্টিনেজের মতো বাড়তি নাটকীয়তা ছাড়া। অবশ্য গ্যালাসের এই মন্তব্য ঠিক কতটা যুক্তিযুক্ত তা নিয়েও আছে সন্দেহ। কে না জানে 2022 সালের 18 ডিসেম্বরের পর থেকে আর্জেন্টিনা তো বটেই, আর্জেন্টাইনরাই হয়ে ফরাসিদের গলার কাটা। এদিকে চেলসির সাবেক ফুটবলার যোগ্য মনে না করলেও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা লুইস সাহা আবার মুগ্ধ এমি মার্টিনেজে। শর্ট স্টপার হিসেবে এই গোলকিপারকে বিশ্বের সেরাদের একজন দাবি করে তিনি জানিয়েছেন এমির মতো দলে আত্মবিশ্বাস তৈরি করা ফুটবলারকে ওল্ড ট্রাফোর্ডে খেলতে দেখা হবে বেশ ইন্টারেস্টিং। রায়ান আহমেদ, 71।